আমরা এখানে 8টা উপজেলায় করব, তো সব ইউনো মহোদয়, ডিসি মহোদয় এবং আপনারা জানেন যে আমাদের পিট ট্রাস্টের ভাইস চেয়ার এবং অ্যাডভাইজার আরমান দত্ত উনি কিন্তু এমপি। সমালোচনা করি তাহলে কিন্তু সেই কাজটা হবে না, বাস্তবায়ন হবে না। একটা কাজ নতুনত্ব আছে, ইনোভেটিভ কাজ। আমি সবাইকে অনুরোধ করবো, আমরা আসলে প্যাডে শিশুদেরকে যে কাজ করে না না এটা তো আমরা ওটা লিখে লিখে দিও জি জানাও আমরা 5টি প্রকল্প নিয়েছি, 5টি ভালো কাজ হিসেবে মেশিন ক্রয় করা হয়েছে। আর পরিষদের থেরাপি সেন্টার মানে এলাকায় এলাকাতে কাউন্সিলিং করা হচ্ছে, তারা যেন মোবাইলের অপব্যবহার না করে, আর হচ্ছে যে তারা যেন এটাকে আপনারা মোটামুটি জায়গায় কি ভোট দিবেন। নেক্সট জায়গায় কি ভোট দিবেন। নেক্সট আলোচনা ও সমাবেশ করা, মা সমাবেশ করা। 3 নম্বরে আছে আমাদের কমিউনিটি হাসপাতালে নরমাল ডেলিভারি কক্ষ স্থাপন এবং বিদ্যুৎ ও পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করো, বিদ্যুৎ বিল পরিশোধের ব্যবস্থা এবং আমাদের যে কমিউনিটি হাসপাতাল আছে তাদের বিদ্যুৎ বিলটা আমাদের ইউনিয়ন পরিষদের রাজস্ব থেকে আমরা সেটা প্রদান করি এবং পানি সিলেকশনটা করার পরে তারপর আপনাকে দেখবে যেখানে হ্যাঁ বসে পড়ে আপনারা নিজেদের বিয়েতে কেউ দিবেন না, এই ব্যাপার একটু ধরে না ঠিক আছে পুরা লকল এইটা তো এটাই যেগুলো পাচ্ছে সেখান থেকে আমরা যাচাই বাছাই করেছি। তবে একটি ভোট পাওয়ার পরে বাদ দিতে হয়েছে, কারণ বাল্য বিবাহ বন্ধ করে এটা কিন্তু কোনো প্রকল্পের মধ্যে না, এটা ব্যক্তিগত উদ্যোগ না হলে এটা দায়িত্বের মধ্যে পড়ে, আমাদের সামাজিক দায়িত্ব এটা। আর আমাদের আইন আছে, আইনটা বাস্তবায়নের জন্য আমাদের কিন্তু আমি ইউন হিসাবে, ম্যাজিস্ট্রেট হিসাবে, প্লাস হচ্ছে আপনারা চেয়ারম্যান মেম্বার যারা আছেন, স্থানীয় সরকারের প্রতিনিধি হিসাবে তারা কিন্তু দায়িত্বপ্রাপ্ত। এটা যতটুকু আমার খেয়াল আছে 6 ধারায় 17 ধারায় কিছু বিষয় আছে বাল্য বিবাহ নিরোধের ক্ষেত্রে। এখানে আমরা যেগুলোতে সবচেয়ে বেশি ভোট পেয়েছি এবং যেটা বেশি রেপ্লিকেবল হিসাবে নির্বাচিত হয়েছে, সবচেয়ে বেশি ভোট পেয়েছে 1 2 3 4 5 6 7 8টি ভোট পেয়েছে 5 নং বাস্তব ইউনিয়ন পরিষদের একটি প্রকল্প। এটা হচ্ছে ইউনিয়নের বিভিন্ন স্কুল সমূহে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বাইসাইকেল প্রদান, এটা সবচেয়ে বেশি ভোট পেয়েছে এবং এখানে রেপ্লিকেবল হিসাবে নির্বাচিত হয়েছে। এরপর আছে হচ্ছে 2 নং দুর্গাপুর উত্তর ইউনিয়নের একটি প্রজেক্ট, এটা হচ্ছে 4টি ভোট পেয়েছে
কমিউনিটি হাসপাতালে নরমাল ডেলিভারি কক্ষ স্থাপন এবং বিদ্যুৎ ও পানি সরবরাহের ব্যবস্থাকরণ ও বিদ্যুৎ বিল পরিশোধের ব্যবস্থা গ্রহণ। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের রাজস্ব তহবিল হতে। আর আগের যে বাইসাইকেল ছিল সেটা হচ্ছে এলজিএসপি হতে। এরপর আছে হচ্ছে যেটা আমরা একটা প্রকল্প করেছি আর একটা আমাদের বাস্তবায়ন 1% থেকে একটা, এলজিএসপি থেকে একটা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি প্যাড প্রদান ও হাইজিন কর্নার স্থাপন। স্যানিটারি প্যাডটা কিন্তু গত অর্থ বছরে এলজিএসপি থেকে আমরা নিয়েছিলাম, যেটা এক্সট্রাকশন ছিল, এটা আমরা সব ইউনিয়নে দিয়েছি, একাধিক স্কুলে দিয়েছি। আর হাইজিন কর্নারটা এই বছর 1% থেকে আমি সবাইকে বলেছিলাম একটা করে প্রকল্প রাখার জন্য, আপনারা একটা করে প্রকল্প রেখেছেন। যেখানে গার্লস স্কুল আছে সেখানে গার্লস স্কুল, আর যেখানে গার্লস স্কুল নাই কো এডুকেশন আছে সেখানে একটা করে স্কুল আমরা রাখছি। এটা আমাদের বাস্তবায়ন। আর এরপর আছে হচ্ছে আরেকটা প্রকল্প আমরাতুলির প্রত্যেক শিশুদের মাদকের উপর সম্পর্কে আলোচনা ও সমাবেশ করা। মানে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের নিজস্ব ফান্ড থেকে শিশুদের মাদকের উপর সম্পর্কে জানানোর জন্য তাদের জন্য সমাবেশের আয়োজন করা। এটা অবশ্যই সেখানে নির্বাচিত হয়েছে। আর আরেকটা বেশি ভোট পেল বাল্য বিবাহ, যেটা বললাম বা দেওয়ায় আমরা আরেকটিকে নির্বাচন করেছি আমি চেয়ারম্যান মহোদয়। সেটা হচ্ছে প্রতি ওয়ার্ড হইতে গৃহস্থালী বর্জ্য অবস্থাপন অপসারণের জন্য রিক্সা ভ্যান সরবরাহ। এটা উদ্বোধনের দিন আমি স্যার গিয়েছিলেন, তো আমার কাছে মনে হচ্ছে এই প্রকল্পটা রেপ্লিকেবল। কারণ এটা মানে বাস্তবায়ন করলে এলাকার নোংরা ময়লা যেমন পরিষ্কার করা সম্ভব এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে একটা বড় একটা পদক্ষেপ রাখতে পারে। স্বাস্থ্য উন্নয়ন অন্য যে ক্ষেত্রে বলি এটা একটা বড় স্টেপ হতে পারে। তো এটা আমার কাছে মনে হচ্ছে বড় অন্যগুলোর চেয়ে ভালো। আর এটা হচ্ছে এলজিএসপি 3 থেকে বাস্তবায়ন করা হয়েছিল। আমরা 6টা গিয়েছিলাম না, 9টা ওয়ার্ডে আমরা 9টা গিয়েছিলাম, যেগুলো এখনো আছে। এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থে সম্ভবত এগুলো চালানো হচ্ছে ড্রাইভার দিয়ে। না, ড্রাইভারদেরকে আমরা এটা যে প্রত্যেক ওয়ার্ডে 9জনকে সেট করছি, তো 9জন ড্রাইভারকে যে পরিবার সেট করে দিচ্ছে, তারা 50 টাকা করে প্রতি মাসে দেয়। অর্থাৎ এটা বন্ধ হওয়ার সম্ভাবনা নাই। স্থানীয়ভাবে মাসে যদি একটা ফ্যামিলি 50 টাকা করে দেয়, তাদের বেতনটা সেখান থেকে চেয়ারম্যান সাহেব ম্যানেজ করছে। এটা আমার চেয়ারম্যান সাহেব নিজে একটু বলুন। আমাদের এলজিএসপি 3 থেকে রিক্সা ভ্যান যেটা সরবরাহ করেছে ময়লা আবর্জনা অপসারণের জন্য, আমরা যে 9 জনকে নিয়োগ করেছি, এটার মাধ্যমে আমাদের যে সুফলটা হলো আমরা 9 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। সবচেয়ে বড় বিষয় হলো সেটা, 9 জন লোক কাজ করতে পারছে, 9 জন পরিচ্ছন্ন কর্মী তারা কাজ করছে। এখন তাদের যে কাজটা তারা আয়টা কিভাবে করবে, আমরা প্রত্যেক ওয়ার্ডে আমরা যাদের ময়লাটা অপসারণ করবে সেই তালিকাটা করে দিয়েছি। এখানে বলে প্রত্যেক ওয়ার্ডে আবার একটা নির্দিষ্ট জায়গা সেট করা হয়েছে, ওই জায়গাতে নিয়ে তারা ওই ময়লাটা ডাম্পিং করে। কিন্তু এই ময়লায় কিন্তু ইউনো মহোদয় আমারে বলছিল যে আপনার ইউনিয়নে কিন্তু আসলে পালপাড়া ব্রিজের দক্ষিণ অংশটা ময়লার বাগার হয়ে গেছে। না, এটা সিটি কর্পোরেশন ভাটপাড়া এবং এই জায়গায় তারাই না মানে অপ্রত্যাশিতভাবে ময়লাটা ফেলতো। এটা আমার কাছে অভিযোগ আসতো যে তারা গাড়ি দিয়ে রাত দেয় না, ময়লা ফেলে দিয়ে যায়। এটা স্যার আমাকে জানাইছে, জানানোর পরে ওখানে আমরা কিন্তু নোটিশের ব্যবস্থা করেছি, আমরা নোটিশ বোর্ড দিয়ে দিয়েছি ওখানে। প্রত্যেক ওয়ার্ডে তারা যে মেম্বারদের মাধ্যমে নির্দিষ্ট জায়গা সেট করছে, ওই জায়গাতে তারা ওইটা অপসারণ মানে স্থগিত করে ওখানে আপাতত পড়ছে। এটা পরবর্তী সমাধান এখন আসলে আমরা ওটা যেহেতু আমাদের কোনো ইয়ে নাই, গার্বেজ নাই, এখন আমরা কোথায় করব সেটা একটা চিন্তার বিষয় আছে। আমরা যদি এখন থেকে চিন্তা করতে শুরু করি, আমার মনে একটা সলিউশন আমরা বের করে ফেলতে পারি। আমরা সিটি কর্পোরেশনের ওই যে জগন্নাথপুরের জাকুনিপাড়া সহ ওইখানে আশেপাশে বিশাল একটা এলাকা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। বিভিন্ন ফোরামে বিষয় নিয়ে কথা বলছি, তারপরও এখন ব্যবস্থা নাই, ফেলতেছে ওখানে। আমরা যদি আমাদের ধরেন সদর উপজেলা, আমাদের তো অলমোস্ট শহরতলি বা শহর এলাকায়, আমাদের টোটাল বর্জ্যটা ব্যবস্থাপনার জন্য যদি আমরা এখন থেকে চিন্তা ভাবনা শুরু করি, আমরা মনে হয় আমরা এই বিষয়ে কোনো একটা কার্যকর পদক্ষেপ নিতে পারি। এটার জন্য যদি সিটি কর্পোরেশনের অর্থ হবে, কারণ তাদের বাজেট বেশি, বরাদ্দ অনেক বেশি, তারা যদি একটা রিসাইক্লিং জোন করে, সেই রিসাইক্লিং জোনের মধ্যে সিটি কর্পোরেশন প্লাস আমাদের যে শহরতলি এলাকা, আমাদের ইউনিয়ন সদর উপজেলা, ওই বর্জ্যগুলো ইচ্ছা করে তারা নিতে পারে। যদি যেমন এটা আমি নিজে দেখে যে যশোরে করেছে, যশোর সিটি কর্পোরেশন যে ইয়েটা করেছে, রিসাইক্লিং যে জোন করেছে, ওটার মাধ্যমে শহর এবং আশেপাশের ইউনিয়নের সকল বর্জ্যটা তারা নিয়ে রিসাইক্লিং করছে
এবং সুন্দর পরিবেশ এবং ওখানে সার তৈরি হচ্ছে, ওই সারের মাধ্যমে তাদের ওইটা খরচটা উঠে যাচ্ছে। তা আমাদের সিটি কর্পোরেশনকে যদি এভাবে একটা প্রস্তাব দেওয়া যায় তাহলে, কারণ এটা করতে বোধ হয় 1-2 কোটি টাকার উপরে লাগে, খুব সম্ভব হতো। সিটি কর্পোরেশন তো সিটি কর্পোরেশন একটা ভাবতেছে, করতেছে, তারা এটা নিয়ে চিন্তা করতেছে না, আমরা এটা বলি না, চিন্তা করতেছে, হয়তো করতে পারতেছে না। আমার মনে হয় তাদের ভাবনার সাথে আমরাও নিজেরা ভাবনা শুরু করতে পারি যে আমরা সদর উপজেলা জন্য একটা বর্জ্য ব্যবস্থাপনার জন্য কিছু করতে পারি কিনা। সেটাও করা যেতে পারে যদি হয় তাহলে পুরা উপজেলাগুলি না, শহরতলি এলাকাগুলির যে বর্জ্য, এখানে এই বর্জ্য ফেলার কোনো জায়গা নেই। আমারও বাসা থেকেও বর্জ্য নেয়, নিয়ে এগুলি কই নিয়ে ফেলে আমি কইতে পারি না। প্রশ্ন করি মনে ফেলে কোথায় নিয়ে, এই জন্য আপনারা জিজ্ঞেস করছি কোথায় নিয়ে ফেলে, ডাম্পিংটা কোথায়? আমাদের তো কোনো জায়গা নাই। সিটি কর্পোরেশনের ডাস্টবিনে ফেলতে নিলেও মাঝে মাঝে কাউন্সিলাররা বাধা দেয়, তাদের ডাস্টবিন পুড়ে যায়, তাদের ব্যবস্থাপনা ঠিক আছে। এখানে এই প্রসঙ্গটা যেতে আসছে, আমাদের সদর উপজেলা পরিষদের ব্যবস্থা নেওয়া যেতে পারে। এখানে আসলে ডাম্পিং জোন না, আমি বলবো যে রিসাইক্লিং জোন। রিসাইক্লিং জোনটা করলে আমাদের এই সমস্যাটা অলরেডি সমাধান হয়ে যাবে। কারণ না, সেটাই যদি করা যায় এবং এটা করা লাগবে। আমাদের গ্রামগুলো এখন আসলে উপশহরের মধ্যে, এটা গ্রাম বলা যায় না, শহরের মধ্যে সকল সুযোগ সুবিধা আছে, কিন্তু আমাদের বর্জ্য কোথায় যাবে? আমি চা খাওয়াইয়া শ্রীলঙ্কা আমি ট্রেনিং করে আসছি, এই ধারণাটা দিছি, কিন্তু ওনার মাথায় এটা ঢুকাইতে পারেনি যে রিসাইক্লিং কি, এটাই উনি বোঝেন। ওনারে ডকুমেন্ট পেপার শো দিছি আমি। বাজেট কেমন লাগবে আপনারা চিন্তা ভাবনা করেন, যদি পরিস্থিতি কি সম্ভব হয় আমরা চিন্তা করলাম, জায়গার বিষয় তো আছে না। এখানে জায়গাটা লাগবে, ডাম্পিং এরিয়াটা আগে ঠিক করতে হবে, তারপরে এটা প্রায় 2 কোটি টাকার মতো লাগে। রিসাইক্লিং জোনটা করতে যখন করছে আর কি, তাদের আমাকে তো বলতে 5 কোটি টাকা তো বেশি টাকা না। মানে ওরা যখন করছে ওদের 2 কোটি টাকার মতো লাগছে। এখন তো আরো প্রযুক্তিগত বিষয় আছে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে এটা নিয়ে আমরা চিন্তা করছি, জি। সবাই মিলে। যে ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা অনেক সুন্দর আলোচনা শুনলাম। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা 5টা উপজেলা থেকে ভালো কাজ, 5টা গুড প্র্যাকটিস আমরা বের করতে পেরেছি। এখানে আমার খুব ভালো লাগছে যে এখানে ইউনো মহোদয়, চেয়ারম্যান মহোদয় সবাই আছেন এবং আপনারা চেয়ারম্যান এবং সচিব সবাই মেম্বার সবাই আছেন। সবার উদ্যোগে আমার মনে হয় খুব সুন্দরভাবে আমরা এই আদর্শ সদর থেকে আমরা 5টা ভালো কাজ বের করতে পারছি। আমি এখন একটু রিকোয়েস্ট করব যে 5 থুবি ইউনিয়নের সচিব, আজকে আমরা খুবই ভাগ্যবান যে আমরা আজকে সবাইকে পেয়ে গেছি। আজকে এখন আমাদের এই বাংলাদেশ পারস্পরিক শিক্ষণ কর্মসূচি দিনব্যাপী যে অনুষ্ঠানটা হলো, আমার মনে হয় সবাই এটা ভালো লাগবে যে আমরা একটা ব্রেন স্টর্মিং করে আমাদের ভালো কাজগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। এটা কিন্তু একটা ভালো, এবং পরবর্তীতে এইগুলো যদি আমরা বিভিন্ন জায়গায় রেপ্লিকেট করি তাহলে আমাদের জন্য কিন্তু তখন কিন্তু দেখবেন এই ভালো কাজগুলো বিভিন্ন জায়গায় ছড়াই গেছে। তো সেই উদ্যোগ আমরা নিব। তো সেই আশা আমরা ব্যক্ত রাখছি পরবর্তীতে। এখন আমি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আমি আজকে এই প্রকল্পের যেহেতু সমাপনী সাথে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। পর্যায়ে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের মাঝে আরো একজন উপস্থিত আছেন আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, এবং এই কর্মসূচিতে উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ আছেন, আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ আছেন, সচিবগণ, এবং এই কর্মশালায় যারা আজকে এখানে ভোকাল পার্সন হিসেবে কাজ করেছেন সবাইকে আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘক্ষণ ধরে আপনারা আছেন, আমি একটু আগে এসেছি, সুতরাং আমার ক্লান্তি নেই, কিন্তু আপনাদের আছেন। তো বেশি কথা বলার নেই। আমি একটা বিষয়ে শুধু বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা জনপ্রতিনিধি, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করি, পাশাপাশি এখানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা আছেন, তারা এই কাজগুলিকে বাস্তবায়ন করেন।
এখন এই আজকে আমি এখানে এসে যেটা বুঝলাম যে বিশেষ করে ইউনিয়ন পরিষদের যে বার্ষিক উন্নয়ন কাজ সেটা নিয়েই বোধহয় এখানে ম্যাক্সিমাম আলোচনাটা হয়েছে। উন্নয়ন কাজে আমরা যেখান থেকে তহবিলগুলি পেয়ে থাকি 1% জিএসপি, এর বাইরে আমাদের থাকে হচ্ছে অন্যান্য বিভাগের কিছু অর্থ প্রকল্পগুলি বাছাই করা হয়েছে। অবশ্যই ভালো, কিন্তু যেই কারণে আমি সাইকেলটা দিলাম বাচ্চাদেরকে, যারা সাইকেল চালায় স্কুলে, হচ্ছে যে কুমিল্লা শহরে এখন অনেক মেয়েদেরকে আমরা স্কুটি চালাইতে দেখি, বাইক চালাইতে দেখি, কিন্তু এই যে 1000 সাইকেলের মধ্যে যদি উদ্দেশ্য নিয়ে আমরা বাইসাইকেলটা বাচ্চাদেরকে দিলাম, বাচ্চারা যেন বাইসাইকেলটা চালায়, নট অনলি দ্যাট যেই ছাত্রদেরকে দিয়েছেন তারাও চালায় কিনা জানে বলতে পারেন। যে বাচ্চারা তখন স্কুলে পড়তো এখন এরা কলেজে পড়ে, এই জন্য সাইকেল চালায় না। তো সাইকেলগুলি আপনারা যাদেরকে দিয়েছেন আপনারা নিজেরা বর্জ্য ব্যবস্থাপনা, আমরা সিটি কর্পোরেশনের উপর নির্ভরশীল। হ্যাঁ, এটা আমাদের পক্ষে করা সম্ভব। কিভাবে সম্ভব? আমাদের হয়তো টাকাটা নাই, আমাদের সদর উপজেলা পরিষদের হয়তো বাৎসরিক উন্নয়ন বাজেট আমরা গ্রহণ করি। আমি এখানে উপস্থিত যারা জনপ্রতিনিধিরা অন্যান্য যারা আছেন, আমি অনুরোধ করবো আপনাদের জানা মতো এই ধরনের কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে, অথবা আপনারা নেটের সাথে বা অন্য কোনো পৃথিবীতে এটা একটা বড় রকমের সমস্যা। এবং সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রধান কাজের মধ্যে এটা থাকে, এটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা করা। আমার তো আশ্চর্যই লাগে, ঢাকা সিটি কর্পোরেশন 1 সপ্তাহ যদি ঢাকা শহরের বর্জ্য পরিষ্কার না করে, এই ঢাকা শহরে কোনো মানুষের ঘর থেকে বেরোতে পারবে না। এত মানুষের যে প্রতিদিন আমরা রান্না করে যে খাওয়ার যে বর্জ্যগুলি হয়, এটা আমি সকলের সহযোগের ভূমিকা হচ্ছে ইউনিয়ন পরিষদের এই জন্যে যে আমরা হয়তো প্রাথমিকভাবে 5-7-10 লাখ টাকা খরচ করে একটা বাথরুম করে দিতে পারি, কিন্তু এটা যে নিয়মিত পরিচর্যা করা, বিদ্যুৎ বিল দেওয়া, নিয়মিত এটার যে ব্যবস্থাপনাটা করা। কারণ ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেবরা হচ্ছেন সমস্ত কমিটি ক্লিনিকের সভাপতি, আর চেয়ারম্যান সাহেবরা যেহেতু এগুলি প্রত্যেকটারই উপদেষ্টা এবং পুরো ইউনিয়নেরই তিনি অভিভাবক। তা আমার মনে হয় আপনারা এগুলি আরো বাড়তি গ্রুপ যদি আমরা বেশি করতে পারি, নর্মাল ডেলিভারির সংখ্যা যদি আমরা বাড়াইতে পারি, তাহলে আমাদের জন্য এটা একটা অনেক বড় পজিটিভ দিক হবে। আপনারা বোধহয় ইতিমধ্যে জানেন যে করোনায় যখন সব কিছু বন্ধ হয়ে গেল, তখন আমাদের কিন্তু ক্লিনিকে সিজার একেবারেই বন্ধ হয়ে গেছে, মানে পার্সেন্টেজ 2-3 নেমে আসছিল। নিয়মিত নর্মাল ডেলিভারি হইতো এবং সেখানে কিন্তু মাতৃ বা শিশু মৃত্যুর কোনো ঘটনাও ঘটে নাই। তাইলে ঘটে নাই, তাইলে কি বোঝা গেল যে আমরা চাইলে নর্মাল ডেলিভারিটা করতে পারি। আপনারা সবাই জানেন নর্মাল ডেলিভারি বাচ্চার জন্য অনেক বেশি, বাচ্চার মায়ের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর এবং তার ভবিষ্যতের জন্য এটা অনেক বেশি ভালো। শেয়ারিং এর এই বিষয়টা অনেক বেশি চমৎকার, যে আমরাও যখন বিভিন্ন ট্রেনিং এ যাই ঢাকায়, তো তখন দেখি বিভিন্ন উপজেলায় নানা রকম সুন্দর প্রজেক্ট ওরা নেয়। আমরা সেখান থেকে কিন্তু এসে আমরা নিজেরাও অনেক প্রজেক্ট ফলো করি, আবার আমাদের অনেক প্রজেক্টও ওরা ফলো করে। আমরা 4-5 মাস আগে নভেম্বরে আমাদের একটা ট্রেনিং ছিল, ওখানে গিয়ে দেখেছি আমাদের একটা প্রজেক্ট খুব অ্যাপ্রিসিয়েট করেছে ওরা, এবং এটা অন্যান্য উপজেলায় অন্যদেরকে করার জন্য বলেছে। যেমন আমাদের এই বার্থিং রুম, এটা খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে বার্থিং রুমের বিষয়টা খুব চমৎকার একটা বিষয়। তারপরে বাড়ির পাইপের আমরা যে প্রজেক্টটা করছি, পশু পাখির যে আমরা যে টিকা দিই, কিছুদিন আগে আমরা তাদেরকে ইনস্ট্রুমেন্ট সহ দিলাম, এগুলি খুব অ্যাপ্রিসিয়েট করেছে ওরা, ওদের অর্থায়নে যেগুলি জায়গার অর্থায়নে যেগুলি করেছি। তো এই জন্য আজকে আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য এক ইউনিয়নের কাজ আরেক ইউনিয়নের এই যে জানার, বুঝার এবং এটাকে শেয়ার করার একটা সুযোগ তৈরি হয়েছে। একটা বিষয় আমি অনুরোধ করে আমার বক্তব্য শেষ করবো, সেটা হচ্ছে আমি খেয়াল করেছি যে প্রত্যেকটা বিদ্যালয়ে লাইব্রেরিতে করা হচ্ছে। আপনারা একটু খেয়াল রাখবেন, এই যে 2-2.5 লাখ বা 2 লাখ টাকা খরচ করে লাইব্রেরি করছেন, সেই লাইব্রেরিটা ব্যবহার হচ্ছে কিনা, অথবা কতটা তাকে ওই প্র্যাকটিসে নিয়ে যাওয়া। আবারও ধন্যবাদ জানাচ্ছি।
বিশেষ করে সারাদিন ব্যাপী আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন, আপনাদের অংশগ্রহণ করার ফলেই এই প্রকল্পটা, এই প্রোগ্রামটা সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জেলা সেখান থেকে 8টিকে বেছে নিয়েছেন আপনারা, সেটার মধ্যে আমাদের সদস্য ছিল, সেটার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেওয়ার জন্য। আমরা আশা করব আমাদের এখানে যে প্রকল্পগুলো আপনারা নিয়েছেন সেগুলো অন্যান্য জায়গায় বিফল হবে। আর এখানে 2-1টা ইউনিট থেকে আমাদের একটা প্রকল্প বাছাই হয়নি, তো আমরা যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করবেন। আর আমার যেটা ডিজাইন ছিল আপনাদের হাইজিন কর্নার, এটাও কিন্তু যাতে বাছাই হয়েছে এখানে, তো আমি আশা করবো খুব সুন্দরভাবে আপনারা কাজটা শেষ করবেন। যেহেতু বরাদ্দ মতো পেয়েছেন, কাজ করছেন, খুব সুন্দরভাবে যেন কাজটা শেষ হয়। আমরা আশা করছি আমরা ভবিষ্যতে সুন্দর কিছু কাজ উপহার দিতে পারবো। এখানে আমরা বক্তব্য শেষ করবো। আর আমাদের যে ভিটামিন এ ক্যাম্পেইনের বিষয়ে মিটিং হওয়ার কথা ছিল, তো আমাদের এইচপি সাহেব বলেছিলেন আমাদের আপনাদেরকে বলার কথা একদিন বলতেন, চিন্তা করলাম আপনাদেরকে তো প্রত্যেকদিন ডেকে আনাটা আমাদের জন্য মানে সম্ভব না, আপনাদের কাজ থাকে বিভিন্ন, তো সেই জন্য আমি প্রেজেন্টেশনের সমাপ্তি ঘোষণা করছি এবং আমাদের এইচপি সাহেবকে অনুরোধ করছি ওনার যে বক্তব্য আছে সেটা দিয়ে আমাদের আজকে পরবর্তী ধাপে চলে যাওয়ার জন্য।